গুড মর্নিং। আজকে তোমাদের নেক্সট তড়িৎ চলতড়িৎ চ্যাপ্টারের নেক্সট পার্ট পড়াবো। সেটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। আচ্ছা, আমরা চুম্বক সম্বন্ধে জানি একটা এরকম হয় স্থায়ী চুম্বক আর একটা অস্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বকের মধ্যে যাদের সেইগুলোকেই বলবো, যাদের ক্ষেত্রে কি হয় তাদের আকর্ষণ বা বিকর্ষণ ধর্মটা স্থায়ী থাকে, এটার মান পরিবর্তন করা যায় না। ঠিক আছে, এর নির্দিষ্ট একটা মেরু থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, কতগুলো নির্দিষ্ট আকারেরই হয়, দণ্ডাকার হয়, অষ্টক্ষরাকৃতি হয়, চুম্বক শলাকা, এইরকম ধরনের কতগুলো স্থায়ী চুম্বক হয়। আমাদের কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ব্যবহার থাকে চুম্বকে, যেই ব্যবহারগুলোতে চুম্বকত্বের মান অর্থাৎ চুম্বক শক্তি, যেটা আকর্ষণ বা বিকর্ষণ ধর্মটা, এই ভ্যালুটাকে পরিবর্তন করার প্রয়োজন হয়, অর্থাৎ মান বাড়াতে হয় বা কমাতে হয়। কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্থায়ী চুম্বক ব্যবহার করে এটা করতে পারি না। আমাদের এই অসুবিধার জন্য আমাদেরকে তখন এই তড়িৎ চুম্বকের কনসেপ্টটা দরকার হয়। তো তড়িৎ চুম্বক কি না, আমরা ছোটোবেলা থেকে এরকম একটু জানি যে যখন কোনো একটা এরকম কাঁচা লোহা, এটা তোমরা পড়েছিলে, একটা পেরেক, কাঁচা লোহার পেরেক, এতে অন্তরিত তামার তার এভাবে যদি জড়িয়ে দেওয়া হয়, দিয়ে তার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে কি হয় না, এইটা একটা চুম্বকে পরিণত হয়ে যায়, অর্থাৎ এর একটা আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম সৃষ্টি হয়। ঠিক আছে, তো সেই সম্বন্ধেই আমাদের আজকে আলোচনা হবে। এটা কিভাবে হয়, কোন দিকে কোন মেরু সৃষ্টি হয়, সেইগুলোই আজকে আমরা পড়ব। তো এইটা আমরা প্রথম যেটা জানবো, যে একটা কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তো তড়িৎ প্রবাহ পাঠালে পরিবাহী তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ঠিক আছে, আমরা যদিও প্রথম দিকে পড়লাম যে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে পরিবাহী গরম হয়ে যায়, এটা তড়িৎ প্রবাহের তাপীয় ফল। আর এইটা যেটা পড়ছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহ পাঠাবো, তখন তার চুম্বক ক্রিয়া ঘটবে, একটা চুম্বক ধর্ম লক্ষ্য করা যাবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তো সেই সম্বন্ধীয় একটা পরীক্ষা আছে, মানে সত্যিকারেরই যে তড়িৎ প্রবাহ কোনো পরিবাহীর মধ্য দিয়ে পাঠালে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই সম্বন্ধীয় একটা পরীক্ষা আছে। এটাকে ওস্টেডের পরীক্ষা বলা হয়। ওস্টেডের পরীক্ষাটা কীরকম না, তোমাদের পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য এই পরীক্ষাটা তোমাদের ইম্পর্ট্যান্ট নয়, যে পরীক্ষাটা কীরকম বিবৃতি করো বা ব্যাখ্যা করো, সেটা পড়বে না, কিন্তু এই পরীক্ষা সম্বন্ধীয় কিছু কোশ্চেন থাকে যেগুলো তোমাদেরকে জানার প্রয়োজন হয়। এখান থেকে একটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আছে, সেই নিয়মটা মুখস্থ করতে হয়, ওটাও পরীক্ষাতে থাকে। তো আমরা আছি, পরীক্ষাটা কি? তো পরীক্ষাটা হচ্ছে এরকম একটা ঋজু পরিবাহী, সোজা পরিবাহী। ঠিক আছে, এই পরিবাহীর মধ্য দিয়ে এটা প্রবাহ যাচ্ছে, আই পরিমাণ প্রবাহ যাচ্ছে। ধরো এবি একটা ঋজু পরিবাহী, এই পরিবাহীর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ প্রবাহ পাঠানো হলে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেটারই আমরা প্রমাণ করব। তো সেটার জন্য প্রথমে আমরা কি করব, যে ধরো এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ যাচ্ছে না, প্রথমে যাচ্ছে না, ধরো কোনো তড়িৎ প্রবাহ। এখানে যদি আমি কোনো একটা চুম্বক শলাকাকে স্থাপন করি, এই যে চুম্বক শলাকা এ বাধাহীনভাবে ঘুরতে পারবে, এরকম বাধাহীনভাবে ঘুরতে পারবে। যদি চুম্বক শলাকা স্থাপন করে দিই, তাহলে তোমরা দেখবে কি চুম্বক শলাকাটা উত্তর দক্ষিণ মুখ বরাবর অবস্থান করছে। এটা করবে নিশ্চয়ই, চুম্বকের এটা ধর্ম। ঠিক আছে, এটা হচ্ছে চুম্বক শলাকা, তাকে উত্তর দক্ষিণ বরাবর স্থাপন করবে। ঠিক ওই চুম্বক শলাকারই, মানে আমরা যদি এইটাকে চুম্বক শলাকা বলি, চুম্বক শলাকাকে স্থাপন করলে সে উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করবে। এরপরে কি করছি না, এর সমান্তরালে, অর্থাৎ এই চুম্বক শলাকা যেই মুখে আছে ওই মুখেই এই পরিবাহীটাকে তার উপরে স্থাপন করব। ঠিক আছে,
এই এবি পরিবাহীটাকে এই চুম্বক শলাকার জাস্ট উপরে এবং চুম্বক শলাকা যেই অভিমুখে আছে সেই অভিমুখে স্থাপন করব। ঠিক আছে, তাহলে এইভাবে যদি স্থাপন করি তাহলে এবং তার মধ্য দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠানো হয়, যখনই তড়িৎ প্রবাহ পাঠাবো তখনই একটা ঘটনা দেখতে পাবো কি, এই চুম্বক শলাকার একটা বিক্ষেপ ঘটছে, চুম্বক শলাকা ঘুরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চুম্বক শলাকার বিক্ষেপ ঘটছে কেন না, আমরা জানি যে একটা কোনো চুম্বক আর একটা চুম্বককেই প্রভাবিত করতে পারে, তাই তো। ধর তুমি যদি ভাবো যে এই পরিবাহীটা লোহার তৈরি ছিল, তাহলে লোহার তৈরি হওয়ার জন্য এই চুম্বক শলাকা, ধরো এই চুম্বক শলাকা আর এটা যদি লোহার তৈরি হয়, আমরা তো জানি একটা চুম্বক পদার্থের কাছে আর একটা যদি চৌম্বক পদার্থ অর্থাৎ লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি নিয়ে আসা হয়, তখন কী হয়, তারা আকর্ষণ করে। তাহলে সেই হিসাবে তুমি হয়তো ভাবতে পারো যে এই লোহার পরিবাহীটা এখানে রাখার জন্য পরিবাহীটাকে এই চুম্বক শলাকা আকর্ষণ করছে। তাহলে আকর্ষণ করলে সে তো এই দিকে বা এই দিকে বা উপরের দিকে ওঠার চেষ্টা করবে, এই দিকে কেন বিক্ষেপ ঘটবে, এদিকে তো বিক্ষেপ ঘটার কথা নয়। ঠিক আছে, বা যদি বিক্ষেপটা ঘটেই থাকে তাহলে সেটা হচ্ছে তোমার পরিবাহী স্থাপন করলেই বিক্ষেপ ঘটবে, কিন্তু তড়িৎ প্রবাহ ঘটার পরে তারপরে বিক্ষেপটা ঘটছে। তাহলে নিশ্চয়ই আমরা এখানে একটা বুঝতে পারবো যে এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার জন্যই একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্রের জন্যই এই চুম্বক শলাকাটা প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, তাই বিক্ষেপ ঘটছে। তো চুম্বক শলাকার বিক্ষেপ আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ যদি এদিক থেকে এদিকে হয়, চুম্বক শলাকা যদি নিচে থাকে তাহলে তার বিক্ষেপটা এই বরাবর হচ্ছে, এই দিকে। ঠিক আছে, এই দিকে হচ্ছে। এবারে কেন এই দিকে হচ্ছে বা কোন দিকে হবে সেইটার একটা আলাদা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা পরে বলছি। তাহলে এইখানে আমরা দেখলাম যে তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য চুম্বক শলাকার বিক্ষেপ ঘটছে। আর এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য অবশ্যই একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্যই চুম্বক শলাকার বিক্ষেপটা ঘটছে। ঠিক আছে, তো এখান থেকে ওয়েস্টেড কিছু পরীক্ষা করেছিলেন। পরীক্ষাটা কি না, যদি দেখা যায় যে তড়িৎ প্রবাহ এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার জন্য যদি চুম্বক শলাকার বিক্ষেপ এই বরাবর হয়, অর্থাৎ যেদিকে ঘটবে, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দেওয়া হয়, অর্থাৎ বি থেকে যদি এর দিকে তড়িৎ প্রবাহ হয়, তখন দেখা যাবে কি বিক্ষেপটা উল্টো দিকে হচ্ছে। ঠিক আছে, আবার এটাও লক্ষ্য করেন যে যখন প্রবাহ মানটা বাড়ানো হয়, তড়িৎ প্রবাহর মাত্রাটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তখন দেখা যাবে কি আরও বিক্ষেপের মানটা বেড়ে যাচ্ছে। যেদিকেই বিক্ষেপটা হোক না কেন, তার প্রবাহের বিক্ষেপের মানটা কিন্তু বেড়ে যাবে, বিক্ষেপ কোণ বাড়বে। আর আবার যদি একই রকমভাবে ধরো তড়িৎ প্রবাহ একই রেখে তুমি কি করলে, এই পরিবাহীটাকে চুম্বক শলাকার নিচে স্থাপন করে দিলে, মানে চুম্বক শলাকা উপরে আছে, এই এখন পরিবাহীটা উপরে আছে, চুম্বক শলাকা নিচে আছে, এই পরিবাহীটাকে চুম্বক শলাকার নিচে স্থাপন করে দিলে। ঠিক আছে, যদি নিচে স্থাপন করে দাও, তখন দেখবে যে আগে পরিবাহীটা উপরে থাকার জন্য যেই দিকে বিক্ষেপ ঘটেছিল, নিচে নামানোর জন্য বিক্ষেপটা তার উল্টো দিকে ঘটে গেছে। ঠিক আছে, তাহলে এইরকম কতকগুলো ঘটনা উনি পর্যবেক্ষণ করেন, সেখান থেকেই এই সিদ্ধান্তগুলো নিয়ে আসা হয় যে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ পাঠালে তোমার চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, এবারে আমাদের কোশ্চেন যে এই যে তড়িৎ প্রবাহ পাঠানো হলো, তার ফলে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, তো চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে? তো চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা জানার আগে আমাদেরকে এই চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হচ্ছে সেটা যদি জানতে পারি, তাহলে চুম্বক ক্ষেত্রের অভিমুখ সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া যাবে। ঠিক আছে, তো বিক্ষেপটা কোন দিকে না, আমি তো সেটা ভাষায় বললাম, জাস্ট এই দিকে হবে, এইরকমভাবে বিক্ষেপটা ঘটবে। তাহলে এই বিক্ষেপটা একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে, একটা নিয়ম থাকবে, নিয়ম মেনে বিক্ষেপটা হবে। সেই নিয়মটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বলা হয়। এইটা বিজ্ঞানী অ্যাম্পিয়ার এই নিয়মটা প্রচলন করে। তো সেই সূত্রটা কি বা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, এটা মুখস্থ করবে, একটু বুঝে মুখস্থ করবে। ধরো এই হচ্ছে চুম্বক শলাকা, তো কোনো পরিবাহী, কোনো হচ্ছে সন্তরণকারী, কোনো একজন সাঁতারু সে সাঁতার কাটছে। ঠিক আছে, তো কিভাবে সাঁতার কাটছে সেটা হচ্ছে যারা চুম্বক শলাকার দিকে মুখ করে, মানে ব্যক্তিটা সাঁতার কাটবে, ধরো এই ব্যক্তি যদি উপরে থাকে, চুম্বক শলাকা নিচে আছে, তাহলে চুম্বক শলাকার দিকে মুখটা থাকতে হবে, এই দিকে মুখ থাকবে, এবং
চুম্বক শলাকার দিকে মুখ থাকবে এবং তড়িৎ প্রবাহ যেই দিকে হচ্ছে সেই দিকেই তার সাঁতারের অভিমুখটা হবে, অর্থাৎ সেই বরাবর সে সাঁতার কাটবে। এই কন্ডিশন দুটো যদি মেনে চলে, অর্থাৎ চুম্বক শলাকার দিকে মুখ থাকবে এবং তড়িৎ প্রবাহের অভিমুখে সে সাঁতার কাটবে, এই দুটি যদি কন্ডিশন ফলো করে তাহলে ওই সন্তরণকারীর বাম হাত যেদিকে থাকবে সেই দিকে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপ ঘটবে। ঠিক আছে, তাহলে কোনো সন্তরণকারী তড়িৎবাহী তার বরাবর চুম্বক শলাকার দিকে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটলে তোমার সন্তরণকারীর বাম হাত যেদিকে থাকবে সেই দিকে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে। এই হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ঠিক আছে, এই নিয়মের সাহায্যে আমরা ওরস্টেডের পরীক্ষার চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। এছাড়াও আরেকটা ভাবে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে যে ধরো প্রসারিত হাত, ডান হাতটা যদি এইভাবে প্রসারিত করো, যে সমস্ত আঙুলগুলো যেদিকে আছে এই বুড়ো আঙুল বাদ দিয়ে বাকি সমস্ত আঙুলকে যদি এই তড়িৎ প্রবাহের অভিমুখে সমান্তরালভাবে রাখো, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে থাকছে, এই যে বুড়ো আঙুলটা এইদিকে থাকছে, এই দিকে তোমার উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে। ঠিক আছে, এই নিয়মেও তোমার হচ্ছে অভিমুখটা নির্ণয় করা যায়। তো এখানে তোমার সন্তরণ নিয়মটাই শুধু পরীক্ষায় আছে, ওইটাই করবে, এই নিয়মগুলো জেনে রাখবে, পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। আরেকটা থাকে যেটা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্ণয় করার জন্য, এই যে পরিবাহী তার, এই পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, ধরো এইভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে, তুমি পরিবাহীটাকে কাল্পনিকভাবে এভাবে মুঠো করে ধরে নেবে, এমনভাবে ধরবে যাতে করে এই যে বুড়ো আঙুলটা তড়িৎ প্রবাহের অভিমুখে থাকে। ঠিক আছে, তাহলে এই যে বাকি আঙুলগুলো আছে, এই বাকি আঙুলগুলো যেই দিকে ঘুরেছে এই দিকে তোমার চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই বুড়ো আঙুল আমরা বলতে পারি চুম্বক শলাকার, এই বুড়ো আঙুল বলছি, বাকি আঙুলগুলো চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে এই হলো দক্ষিণ মুষ্টি নিয়ম আর কি, বদ্ধ মুষ্টি নিয়ম। এই নিয়মের সাহায্যে আমরা চুম্বক শলাকা বলো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে চুম্বক ক্ষেত্রের অভিমুখটা নির্ণয় করতে পারি। আচ্ছা, এইখানে তোমাদের আরেকটি বিষয় জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো একটা সলিনয়েড কি না, সলিনয়েড হচ্ছে যখন কোনো একটা দীর্ঘ পরিবাহীকে এইরকমভাবে কুণ্ডলীর মতো কিছুটা জোড়ানো হয়, এইরকমভাবে যদি জড়িয়ে দেওয়া হয় তখন এটাকে সলিনয়েড বলা হবে। ধরো এই সলিনয়েডের মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাচ্ছ, ঠিক আছে, তড়িৎ প্রবাহ পাঠালে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে এবং এই সলিনয়েড একটা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করবে, দণ্ড চুম্বক। ঠিক আছে, তো এই দণ্ড চুম্বক তার অভিমুখ কোন দিকে হবে সেইটা সম্বন্ধে তোমাদের কিন্তু জানতে হবে। এখানে তোমাদের এই জিনিসটাই একটা ছোট অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকে, যে সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার অভিমুখ কোন দিকে হচ্ছে, সেই উত্তর মেরু কোন দিকে সৃষ্টি হবে, দক্ষিণ মেরু কোন দিকে সৃষ্টি হবে, সেটা কিন্তু তোমাদের একটা নিয়ম আছে, জানতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সলিনয়েডের দিকে, সলিনয়েড ধরো এইটা, এর মধ্য দিয়ে তোমার তার জড়ানো আছে, সলিনয়েডটাকে জাস্ট এরকমভাবে অক্ষ বরাবর তুমি তাকাবে, এই সলিনয়েডে এরকমভাবে অক্ষ বরাবর তুমি এদিক থেকে তাকালে, তাকিয়ে দেখবে যে এই পরিবাহী মানে পেঁচটা কোন দিকে লাগানো আছে, এই তো পরিবাহীটা জোড়ানো আছে, তো জোড়ানো থাকলে কোন দিকে জোড়ানো আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও এক মিনিট, এখানে পেয়েছি। এই যে ধরো এটা যদি পরিবাহী হয়, পরিবাহীটার আমি ওদিক থেকে করছি, ধরো এইরকমভাবে, এই যে ধরো বোঝা যাচ্ছে কিনা দেখো প্যাঁচটা কোন দিকে আছে, পরিবাহীটাকে তো এইভাবে জোড়ানো হয় নাকি, এইরকমভাবে জোড়ানো হবে। ঠিক আছে, তো একটু দেখো ভালো করে বোঝা যাচ্ছে কিনা, এই যে এইভাবে জোড়াবো, তাহলে জোড়ালে দেখো পরিবাহী তুমি যদি এদিক থেকে তাকাও, ঠিক এইরকমভাবে যেদিকে ক্যামেরার দিকে আমি রেখেছি এই দিকে যদি দেখানো হয় তাহলে খুলে গেল, তাহলে দেখো এক্ষেত্রে তড়িৎ প্রবাহটা তোমার এটা তো উপর দিকে উঠছে, অর্থাৎ এই যে এই দিক দিয়ে উঠে দেখো পরিবাহীটা কোন দিকে পেঁচানো আছে,
এই রকমভাবে এই দিকে ঘুরছে দেখে নাও, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এদিক থেকে তাকাও, এই মেরু থেকে তাকাও, তাহলে দেখবে কি অ্যান্টি ক্লকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই প্রবাহটা হচ্ছে মনে হচ্ছে। মনে হচ্ছে কেন? প্র্যাকটিক্যালি ঘটছে তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে একটা সলিনয়েডের যেই প্রান্ত থেকে তুমি তাকাচ্ছ সেই প্রান্তে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ চুম্বক শলাকার তড়িৎ প্রবাহের অভিমুখ অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তখন এই প্রান্তটি হবে এন মেরু। ঠিক আছে, এটা মনে থাকবে যে তড়িৎ প্রবাহ যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে সেদিকটি হবে এন মেরু। আর এই দিকটা দেখো, এই দিক থেকে যদি তাকাও তাহলে সেক্ষেত্রে কী পাচ্ছ দেখো, যে এদিকে নিচের দিকে নামছে, যে এই অংশটা নিচের দিকে নামছে, তবে সেই হিসাবে এই যে দেখো এইভাবে ক্লকওয়াইজ হচ্ছে, ঘড়ির কাঁটার দিকেও হচ্ছে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে হলে সেদিকটা হবে তোমার এস মেরু। এই নিয়মটি তোমাদেরকে এখানে জেনে রাখতে হবে, কোন চুম্বক শলাকার কোন দিকে কোন মেরু সৃষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। তাহলে আমরা প্রথম পার্টটা মানে এখানে এই পার্টটা কিন্তু হয়ে গেল তড়িৎ চুম্বকত্বের ওরশেডের পরীক্ষা, যেটা ছিল পরিবাহী তার হচ্ছে চুম্বক ক্রিয়া, মানে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে সে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, পরিবাহীর চুম্বক ক্রিয়া। কিন্তু পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া, এইটা একটা পার্ট আছে, মানে এখানে এই দুটো জিনিস খুব কনফিউশনের, কিন্তু ভালো করে খেয়াল রাখবে কোনটা পরিবাহীর চুম্বক ক্রিয়া আর পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। মানে এক্ষেত্রে আমরা যেটা করলাম, পরিবাহী চুম্বক শলাকার উপর একটা এফেক্ট করছে, একটা ঘটনা ঘটাচ্ছে, সেই জন্য পরিবাহী দ্বারা চুম্বকের উপর ক্রিয়া ঘটছে। ঠিক আছে, মানে চুম্বক শলাকাকে বিক্ষেপ ঘটছে, সেই জন্য ওইটাকে বলা হচ্ছে পরিবাহীর চুম্বক ক্রিয়া। আবার এরপরে যেটা করব সেটা হচ্ছে পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া, অর্থাৎ একটা স্থায়ী কোনো চুম্বক থাকবে, সেই স্থায়ী চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো পরিবাহীকে স্থাপন করলে সেই পরিবাহী এফেক্ট হবে। ঠিক আছে, মানে চুম্বক ক্ষেত্র একটা তড়িৎবাহী পরিবাহীকে প্রভাবিত করবে। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। তো এই যে সম্বন্ধীয় যে ব্যাপারগুলো, সেইখানে তোমার একটা নিয়ম আছে, সেটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, খুব ইম্পর্টেন্ট সূত্র বলবো, একটা নিয়ম বলবো, এই নিয়মটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তো তোমরা জানবে যে যে বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক ফ্যান ইত্যাদিতে চলে, সব কিন্তু এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী। তো এখানে নিয়ম আর নীতি দুটো ব্যাপার থাকে। যেমন ধরো পরীক্ষায় এরকম এই পরে আসবো বার্লো চক্র, যে বার্লো চক্র কোন নীতিতে কাজ করে, এটা যদি বলে তোমরা অনেকেই এটা লিখে যে ফ্লেমিংয়ের বামহস্ত নীতিতে, কিন্তু নীতিটা ফ্লেমিংয়ের বামহস্ত নয়, এটা নিয়ম। ঠিক আছে, নীতিটা কি? নীতিটা আমি এটা প্রথমে বললাম যে পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া, এইটা হচ্ছে নীতি। ঠিক আছে, ওরস্টেডের পরীক্ষা, এই নীতিটা কি না, পরিবাহী দ্বারা চুম্বকের ক্রিয়া, মানে পরিবাহী তার হচ্ছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, পরিবাহী চুম্বক ক্রিয়া। ওটা হচ্ছে ওরস্টেডের পরীক্ষাটা। আর বাল্যচক্র হচ্ছে পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া, এটা হচ্ছে নীতি। ঠিক আছে, সমস্ত নিয়মটা কি? সেটা হচ্ছে যে ধরো কোনো একটা অঞ্চলে চৌম্বক ক্ষেত্র আছে, তো চৌম্বক ক্ষেত্র তোমার নির্দেশ করবে ফ্লেমিংয়ের নিয়ম অনুযায়ী এই আঙুলটা তর্জনী যদি চৌম্বক ক্ষেত্র অভিমুখ, আর এই মধ্যমা যদি তোমার তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে এই বৃদ্ধাঙ্গুলি এই নির্দেশ করবে পরিবাহী বিক্ষেপের অভিমুখ। ঠিক আছে, অর্থাৎ এখানে বাম হাতের 3টে আঙুল তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পরের সমকোণে প্রসারিত করতে হবে। প্রসারিত করলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে, অর্থাৎ পরিবাহীর উপর যে চুম্বক বল ক্রিয়াশীল হবে সেই বলের অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে,
তো এই নিয়ম অনুযায়ী দেখো বার্লোচক্র কিভাবে কাজ করে, সেই বার্লোচক্রের কার্যনীতিটা একটু বলে রাখি। কার্যনীতি এবারেও বলে রাখি যে কার্যনীতি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না, কিন্তু এই কার্যনীতিটা তোমাদেরকে পড়ে রাখতে হবে এই সম্বন্ধে, মানে এর নীতিটা বা এর কার্য কিভাবে কাজ করছে এই ব্যাপারটা যদি জানা থাকে, এখান থেকে যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোর কিন্তু উত্তর দেওয়া সম্ভব হবে। ঠিক আছে, তো সেই হিসাবে নীতিটা কিন্তু একটু ভালো করে পড়বে। তো কার্যনীতিটা হচ্ছে এরকম যে ধরো একটা, প্রথমে আমি এটা আগের সিলেবাসে তখন ব্যাখ্যা করতো যে কার্যনীতি কীভাবে, মানে কীভাবে এই বাল্যচক্র কাজ করে তার এই নীতিটা ব্যাখ্যা করতো, কিন্তু এখন শর্ট টাইপ কোশ্চেন হয়ে যাওয়ার জন্য এইটা আর পড়ে না। এটা আমি জাস্ট ছবিটা একটু মোটামুটি ভালো করার জন্য এই প্রসেসটা নিয়েছি, তো সবগুলো যেন সমান হয়। এইরকম খাঁজ কাটা চক্র নেওয়া হবে। এই খাঁজ চক্র এটা বৃত্তাকার একটা পাত, এটা পাত সিম্পল, এটা যেমন আয়তকার পাত, এটা ভাবো একটা বৃত্তাকার পাত, তার খাঁজ আছে এরকম। ঠিক আছে, এবং এটাকে কি করা হবে না, একটা স্ট্যান্ডের সাহায্যে, ধরো এই যদি একটা স্ট্যান্ড হয়, এই স্ট্যান্ডের সাহায্যে ঝুলিয়ে দিতে হবে। এইটা ব্যাপারটা ভালো করে বুঝো। এই যদি তোমার স্ট্যান্ড হয়, এই যদি চারটি হয়, এইটাকে এইরকমভাবে ঝুলানো আছে। ঠিক আছে, তাহলে এর ভরকেন্দ্র একদম মাঝের বিন্দু, সেন্টারে হচ্ছে অক্ষ আছে, এইটার সাপেক্ষে সে এইভাবে বা এইভাবে ঘুরতে পারবে। ঠিক আছে, তো এইখানে একটা চৌম্বক ক্ষেত্র স্থাপন করতে হবে। চৌম্বক ক্ষেত্র স্থাপন করার জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র থাকবে, এটা বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যদি তোমার পাত্রা হয় এইরকম হবে, যে অশ্বক্রাকৃতি চুম্বক শলাকা, মানে চুম্বক এরকম একটা রাখা হবে। ধরো আমি এই জিনিসটা বলতে চাইছি আর কি, এরকম চুম্বক শলাকা, এর মাঝে তোমার এই এটা থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এর ধরে নাও এদিকটা এন মেরু আর এদিকটা এস মেরু, তাহলে চুম্বক ক্ষেত্রে অভিমুখ থাকে কোন দিকে, এন থেকে এসের দিকে। মানে এই যদি হয়, এই দিকে একটা বাহু আছে তোমার চুম্বক অশ্বক্র আকৃতি যে চুম্বক, তার এই দিকে একটা বাহু আর এই ভিতরের দিকে একটা বাহু। ঠিক আছে, তার মাঝে আছে এই পাতটা। ঠিক আছে, তাহলে তার এন মেরু আমি এদিকটা বলছি, এস মেরু দিকটা, তাহলে এন থেকে এই যদি এন হয় আর এদিকটা যদি এস হয়, এন থেকে এসের দিকে চুম্বক ক্ষেত্রটা থাকবে। ঠিক আছে, এবারে কি হচ্ছে না, এর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ পাঠাতে হবে। তাহলে এইটা পুরোটাই যে স্ট্যান্ডটা পুরোটা একটা পরিবাহী, হ্যাঁ, তামা দিয়ে তৈরি হয়তো ধরে নাও। আর এইখানে এই যে চুম্বক শলাকাটা যেখানটায় আছে, এখানটায় না একটা পাত্র থাকবে, যে পাত্রে কিছুটা পারদ, এতে পারদ রাখা থাকবে। বুঝেছ, মানে এইখানে এটা ছোট পাত্র থাকবে, সেই পাত্রে পারদ রাখা থাকবে। এই পারদ পাত্রে একটি করে দাঁড়া এতে স্পর্শ করতে পারবে, পারদটাতে এটা স্পর্শ করতে হবে। আর এই পারদটার সঙ্গে একটা পরিবাহিতা এইভাবে যুক্ত করা থাকবে। ঠিক আছে, এবারে এর সঙ্গে এই স্ট্যান্ড যদি এটা হয়, স্ট্যান্ডের সঙ্গে এবং এই পারদের সঙ্গে
একটা ব্যাটারি যুক্ত করে দেবে। ব্যাটারিটা পজিটিভ এবং নেগেটিভ। তোমরা জানো ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহ হয়, অর্থাৎ এই বরাবর একটা তড়িৎ প্রবাহ হবে, নিচের দিকে নেমে এদিকে হবে। ঠিক আছে, তাহলে অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি বোঝা গেছে। এই চুম্বক হচ্ছে একটা পাত, তার খাঁজ কাটা পাত, যে কোনো মুহূর্তে খাঁজ কাটা পাতের একটি যে সূচালো খাঁজ, সেটি পারদপূর্ণ এই পাত্রের মধ্যে স্পর্শ করবে। ঠিক আছে, ও স্পর্শ করে বেরিয়ে চলে গেলে পরবর্তীটা এসে স্পর্শ করবে। এইরকমভাবে অ্যারেঞ্জমেন্টটা করা থাকবে। এবারে কিভাবে হবে না, যখনই তুমি ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিবে তড়িৎ প্রবাহ হবে, তাহলে এটা তড়িৎ প্রবাহ হচ্ছে, নিচের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, চুম্বক ক্ষেত্র তোমার এই দিকে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে চুম্বক ক্ষেত্র আর তড়িৎ প্রবাহ লম্ব হয়ে হচ্ছে। এবারে কি হবে না, এর উপর একটা বল ক্রিয়াশীল হবে, সেই বলটাকে আমরা চুম্বক বল বলবো। তো সেই বলটার জন্য এই পরিবাহী কী হবে, আবর্তন করতে থাকবে। ঠিক আছে, তো সেই বলটার অভিমুখ কোন দিকে হবে, অর্থাৎ এই চক্রটা কোন দিকে ঘুরবে, সেটা তোমাদেরকে এই ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুযায়ী নির্ণয় করতে হবে। এখানে যেদিকে খুশি ঘূর্ণনের অভিমুখ দিলে কিন্তু হবে না। এই যে এন থেকে এস বলে দিয়েছে, অর্থাৎ এই দিকে এন, এই দিকে এস, এদিকে এন, এইদিকে এস, অর্থাৎ চুম্বক ক্ষেত্রটা এই দিকে। তাহলে চুম্বক ক্ষেত্র বরাবর তুমি এই হাতটা রাখলে, চুম্বক ক্ষেত্র তাহলে এই দিকে, তড়িৎ প্রবাহ কথা হচ্ছে উপর থেকে নিচের দিকে, এই দিকে। ঠিক আছে, তাহলে অভিমুখ কোন দিকে, বলের অভিমুখ এই দিকে নির্দেশ হবে। ঠিক আছে, তাহলে সেই নিয়ম অনুযায়ী দেখো, আমি যদি এইভাবে স্থাপন করি হাতটাকে, তাহলে দেখো চুম্বক ক্ষেত্র তোমার এই দিকে বললাম, বোর্ডের যে এটা আছে এইদিকে চুম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, তাহলে ঘূর্ণনের অভিমুখ হবে, অর্থাৎ বলের অভিমুখ হবে এই দিকে। তাহলে এই দিকে যদি বল অনুভব করে তাহলে তখন কী হবে, চক্রটা এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন করতে থাকবে। এইটি হচ্ছে বার্লো চক্র। মানে এই নীতির সাহায্যেই এখন বর্তমান দিনে যে বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক মোটর ইত্যাদি তৈরি হয়েছে এই বার্লো চক্রের যে নীতি। মানে বার্লো চক্রটা হচ্ছে প্রথম একটা এক্সপেরিমেন্টাল একটা সেট আপ। এই এক্সপেরিমেন্টাল এইখান থেকে জানতে পারে যে যখন কোনো পরিবাহীকে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়, সেই পরিবাহী তোমার হচ্ছে একটা বল অনুভব করে, এবং সেখান থেকেই এ ঘুরতে শুরু করছে, আর এখান থেকেই তোমার মোটরের ধারণা। ঠিক আছে, তাহলে এখান থেকে এবারে কী কী জানতে হবে। এই যে এখানে দেখা যায় যে আমরা তো জানি পাখার রেগুলেটর যত ঘোরাবো তত স্পিড বেড়ে যায়, তাই তো। তাহলে এক্ষেত্রেও মানে কি, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহটা বেশি হয়। তো তড়িৎ প্রবাহ যত বেশি হবে তত কী হবে, বার্লো চক্রের ঘূর্ণন বেশি হবে। ঠিক আছে, আর এখানে তুমি বুঝতেই পারছো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী ঘুরছে। তাহলে যখনই এই চুম্বক ক্ষেত্রের অভিমুখ পাল্টে দেবে তখনই কী হবে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ পাল্টে দিলেই এই বলের অভিমুখ পাল্টে যাবে, অর্থাৎ যেদিকে ঘুরছিল তার উল্টো দিকে ঘুরবে। একই রকমভাবে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি পাল্টে দেওয়া হয়, যেদিকে আবর্তন করছিল তার উল্টো দিকে আবর্তন ঘটবে। এক্ষেত্রে তড়িৎ প্রবাহ স্থির রেখে চুম্বক ক্ষেত্রের মান যদি বাড়ানো হয়, সেক্ষেত্রেও দেখবে কি এর ঘূর্ণনের মানটা বেশি হচ্ছে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে এখানের কতগুলো মনে রাখার বিষয়, এগুলো একটু জেনে রাখতে হবে। আচ্ছা, এরপর তোমাদের বৈদ্যুতিক মোটর কিভাবে কাজ করে তার একটা কার্যনীতি এখানে আছে, এইটা একটু জেনে রাখতে হবে, ছবি সহ তোমাদেরকে একটু পড়তে হবে। বৈদ্যুতিক মোটর, এই মোটরটা টোটালটাই তোমার অশ্বক্রাকৃতি, কোনো কুণ্ডলীর মধ্যে নেই, এটা এই দরকার নেই, অশ্বক্রাকৃতি চুম্বকের মধ্যেই স্থাপন করা হয়। তো এইরকম অশ্বক্রাকৃতি চুম্বকটা আমি আর রাখছি না, এখানে জাস্ট একটা চুম্বক ক্ষেত্র, স্থায়ী চুম্বক ক্ষেত্র আছে, এটা আমি দেখাচ্ছি। ধরো এটা এন আর এদিকটা এস, তাহলে তোমরা জানো এন থেকে এসের দিকে চুম্বক ক্ষেত্রটা কাজ করে। তো এখানে একটা এরকম কোনো কুণ্ডলীকে রাখবে, এই ধরো আয়তকার একটা কুণ্ডলী তুমি রেখেছো। ঠিক আছে, এখানে অনেকগুলো তার পেঁচানো আছে, এটা হচ্ছে তার অক্ষ, আর্মেচার কুণ্ডলী থাকে, এটা তার অক্ষ থাকে।
এবারে কি হয় না, যখনই কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবে, ধরো এইটার মধ্য দিয়ে তুমি তড়িৎ প্রবাহ পাঠাচ্ছ এরকমভাবে, কোনো তড়িৎ প্রবাহ পাঠাচ্ছ, তাহলে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে আর এই দিকে হচ্ছে, এদিকে আসছে। তাহলে একটু দেখো, যখনই ABCD আমি যদি নাম দিয়ে দিই, ABC এবং D, এই যদি একটা পরিবাহী হয়, তো এই পরিবাহীর AB বাহু, তোমার কীরকমভাবে আছে, চুম্বক ক্ষেত্র তোমার N থেকে S এর দিকে এই বরাবর আছে, আর কুণ্ডলীটা তোমার স্থাপন করা আছে এই যে এটা সুন্দরভাবে, এই আয়তকার কুণ্ডলী তোমার স্থাপন করা আছে এইরকমভাবে, ঠিক আছে, এইভাবে স্থাপন আছে, চুম্বক ক্ষেত্র এইদিকে আর আয়তাকার কুণ্ডলী স্থাপন করা আছে এইভাবে, তার ABC এবং D, ঠিক আছে, এই হচ্ছে তোমার বাহু। এখানে AB বাহু এবং CD বাহুর উপর বল ক্রিয়াশীল হবে, এইখানে তোমার BC এবং AD এর উপর বল ক্রিয়াশীল হবে না। তার কারণ হিসাবে এখন শুধু জেনে রাখো, এটা চুম্বক ক্ষেত্রের সমান্তরালে আছে বলে এই বাহুটা, সেক্ষেত্রে এ বল কোনো অনুভব করবে না, ঠিক আছে। এটা তোমরা 12-এ জানবে যে কেন এ বল ক্রিয়াশীল হয় না, এর কারণ আরও ডিটেলস আছে, পরে জানতে পারবে। এখন শুধু মনে রাখো যে BC এবং AD বাহুতে কোনো বল ক্রিয়াশীল হবে না। এইখানে একটা বল ক্রিয়াশীল হবে AB বাহুতে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, উপরের দিকে। তাহলে উপরের দিকে যদি হয়, তাহলে ফ্লেমিংয়ের চুম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, এই দিকে। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী দেখো, চুম্বক ক্ষেত্র এই দিকে, তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে, উপরের দিকে AB বাহুতে, ঠিক আছে। তাহলে বলের অভিমুখ কোন দিকে হচ্ছে, দেখো বুড়ো আঙুল কোন দিকে আছে, এই বরাবর, তো অর্থাৎ এইভাবে স্থাপন করলে এই দিকে হচ্ছে। তাহলে এই বাহুতে এই বরাবর একটা বল ক্রিয়াশীল হচ্ছে। এবারে তুমি CD বাহুতে বলের অভিমুখটা ভাবো তো, তাহলে এই দিকে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, নিচের দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্র এইদিকেই ক্রিয়াশীল হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে নিচের দিকে, তাহলে বলের অভিমুখ কোন দিকে, এই যে বুড়ো আঙুল এই বরাবর দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে বলের অভিমুখ যদি এদিকে হয়, তাহলে এই বাহুতে বল হচ্ছে ক্রিয়াশীল হচ্ছে এদিকে, আর এই বাহুতে বল ক্রিয়াশীল হচ্ছে এই বরাবর, যে কারণে এই কুণ্ডলীটা তখন এইভাবে ঘুরতে থাকবে, এরকমভাবে ঘুরতে থাকবে। বলের অভিমুখ এদিকে হচ্ছে আর এই বাহুতে বলের অভিমুখ এদিকে, সেই জন্য এইভাবে ঘুরতে থাকবে। এবার এইখানে তোমার এই যে অক্ষ আছে, এই অক্ষটাকে, মানে এখানে একটা আর্মেচার কুণ্ডলী থাকে। আর্মেচারটা কি না, যে যার উপর তারটা জোড়ানো হয়, আর সেটা একটা লোহার এরকম রড, লম্বা রড থাকে, যেটাকে অক্ষ করে সে আবর্তন করবে, ওইটাই হচ্ছে তোমার তার কুণ্ডলীর অক্ষ, ঠিক আছে। এখানে আরও ব্যাপার থাকে যে ধরো আমি তো এখানে লাগিয়ে দিয়েছি জাস্ট পরিবাহীটাকে, কিন্তু এই কুণ্ডলী যদি ঘুরতে থাকে, এও তো ঘুরতে থাকবে, সেই জন্য কি হয় না, টোটাল সবসময় কন্ট্যাক্ট থাকবে এইরকম একটা ব্রাশ এখানে যুক্ত থাকে, পরিবাহী ব্রাশ, যেগুলো দেখবে তোমরা যদি কোনো দিন ওই মিক্সার গ্রাইন্ডার, এই যে মেশিন থাকে ওই মিক্সার গ্রাইন্ডার, সেখানে বা এই বৈদ্যুতিক ফ্যান, টেবিল ফ্যান, প্রত্যেকটাই কুণ্ডলীতে দেখবে একটা পরিবাহী তার সরাসরি মানে জোড়ালো লাগানো থাকে না, অর্থাৎ ঝাল দেওয়া বা সোল্ডারিং করা থাকে না। ওটা কি করা থাকে না, একটা অ্যালুমিনিয়ামের তামার একটা রিং থাকে, সেই রিংয়ের উপর একটা কার্বনের একটা দণ্ড স্পর্শ করে থাকে, ঠিক আছে, ওইটাকে ব্রাশ বলা হয়। ওইভাবে এটা এ ঘুরবে, জাস্ট এ স্পর্শ করে থাকবে, ঠিক আছে। এই এখানে সিস্টেমটা থাকে, ওইখানে দেখবে ওই জন্য মিক্সার গ্রাইন্ডার বলো বা ওই যে ড্রিল করা মেশিন, বিভিন্ন মোটরের ওই ব্রাশটা ক্ষয়ে যায়, ক্ষয়ে যাওয়ার পর ওটাকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে, চেঞ্জ করলে আবার কাজ করে। তো সেই রকম একটা ব্রাশ থাকে। আর এটা যদি এসি মোটর হয়, তখন কি হয় না, এখানে অর্ধচন্দ্রাকৃতি বইয়ে তোমাদের ছবিটা দেওয়া আছে, দেখবে এই ধরনের রিংটা এরকম, যে রিংটার কথা বলছি এখানে থাকে, সেই রিংটা এরকম কাটা থাকবে, মাঝখানে কাটা থাকবে, দিয়ে এইখানটায় তোমার ব্রাশটা লাগানো থাকবে। তাহলে এই রিং একবার ঘুরে এখানে আসবে আর এইখানে একবার ঘুরে আসবে, তাহলে তখন কি হবে, এসি কারেন্টেও একই দিকে ঘুরতে পারবে, ঠিক আছে। আর আমি যেটা এখন দেখালাম সেটা হচ্ছে ডিসি প্রবাহ হলে তোমার কিন্তু রিংটা ফুল রিং হলেও হবে, সেখানে অর্ধ রিং করলে এটা কাজ করবে না। তাহলে এখানে তোমার ঘূর্ণন গতিটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা একটু জানতে হবে। বুঝতেই পারছো যে এটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বা
পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া এই নীতিতে হচ্ছে যেহেতু, সেই হিসাবে তড়িৎ প্রবাহ মাত্রা যত বাড়াবো ঘূর্ণন বেশি বাড়বে, যেটা আমি বলছিলাম যে পাখার ফ্যানের স্পিডটা বাড়ানো যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে। চুম্বক ক্ষেত্র এক্ষেত্রেও বাড়ালে ঘূর্ণন বাড়বে। এখানে কুণ্ডলীর পাক সংখ্যা, এই কুণ্ডলীতে যত পাক সংখ্যা বেশি পড়বে, অর্থাৎ যত বেশি পরিবাহী থাকবে প্রত্যেকটা পরিবাহীর উপর বেশি পরিমাণ বল ক্রিয়াশীল হবে, তার ফলে বেশি জোরে ঘুরবে। ঠিক আছে, কুণ্ডলীর পাক সংখ্যার উপর নির্ভর করে। আর একটা ব্যাপার থাকে এখানে কুণ্ডলীর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা যত বেশি হবে তত বেশি পরিমাণ বল অনুভব করবে। ঠিক আছে, এই বিষয়গুলোই এখানে জেনে রাখবে। ব্যাস এইটাই আজকে থাক। এরপরে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ চুম্বক আবেশটা পরের ক্লাসে বলবো।